আসসালামু আলাইকুম। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ছোট বড় অসংখ্য পাহাড়, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি উপভোগ করতে পরিবার নিয়ে চলে এসেছি পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙামাটি উপজেলার। ভ্রমণ পিপাসুরা এই রাঙামাটি জেলা ভ্রমণ করতে এসে রাঙামাটিকে ভালোবেসে খুব সুন্দর একটা নাম দিয়েছেন। সেটা হচ্ছে রূপের রানী রাঙামাটি। আজকের সারাটা দিন কাপ্তাই লেকের শান্ত নীলা জলরাশির বুকে নৌকায় চড়ে ঘুরে বেড়াবো, দেখব আদিবাসীদের জীবনধারা আর উপভোগ করব খুব সুন্দর সুন্দর কিছু দর্শনীয় স্থান। ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার জন্য ট্রেন এবং বাস দুটোরই খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে আপনাকে কমলাপুর ট্রেন স্টেশন থেকে উঠতে হবে। আর যদি বাসে যেতে চান তাহলে অবশ্যই সায়দাবাদ কিংবা আরামবাগের যেসব বাসগুলো রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রামের দিকে যায় সেগুলোতে উঠলেই আপনি সুন্দর রাঙামাটি পৌঁছে যেতে পারবেন। আমাদের গাড়ি ছিল রাত 10:30টায়। আমরা একটা ট্যুর গ্রুপের সাথে অ্যাড হয়েছিলাম, কারণ ট্যুর গ্রুপের একটা গাইডলাইন খুব সুন্দর। তারা যেহেতু সবাইকে নিয়ে যায় অনেকের অফিস থেকে, আর আমাদের নেক্সট ডে অফিস ছিল, সকালবেলা 8টার মধ্যে এসে অফিস ধরতে হবে, তো ভাবলাম এটাই আমাদের জন্য বেটার অপশন। আপনি চাইলে পার্সোনালিও যেতে পারবেন। রাতের বেলা তো গাড়িতে উঠেছি, অন্ধকার চতুর্পাশ, বিন্দাস একটা ঘুম দিয়েছিলাম। মাঝখানে রেস্টুরেন্টেও একটু ব্রেক নিয়েছিল, তো আর নামা হয়নি সেখানে। ভোরবেলার দিকে যখন ড্রাইভারের গাড়ির ইঞ্জিন দেখছিলাম যে একটু থেমে যাচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল, আবার স্টার্ট হচ্ছিল, তখনই বুঝে গিয়েছি এই তো চলে এসেছি পাহাড়ের বুকে। পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তার মাঝে এই যে গাড়িগুলো চলছে, মাঝে মাঝে তাদের ইঞ্জিনও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল। আর সামনে ছিল সেনা এরিয়া, তো সেখানে একটু যেহেতু পাহাড়ের দিকে ঝামেলা চলছিল, সেজন্য কিন্তু সেনা সদস্যরা এসে গাড়ি চেক দিচ্ছিলেন, কয়েকজনকে জিজ্ঞাসা করছিলেন কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। আমাদের খুব সুন্দর উত্তর ছিল আমরা ঘোরার জন্য রাঙামাটি যাচ্ছি। ব্যাস, এই কাউন্টার টপ পার করে দিয়েই চলে যাচ্ছিলাম আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য। এখনও তো গাড়ি থেকে নামিনি, গাড়ির সাইড দিয়ে যখন জানালা দিয়ে একটু দেখছিলাম, দেখুন না প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে। সমস্ত রূপ যেন সৃষ্টিকর্তা নিজে হাতেই এই প্রকৃতির মাঝে দিয়ে দিয়েছেন। রাঙামাটি জেলার সকল দর্শনীয় স্থান উপভোগ করার জন্য বা ঘুরে দেখার জন্য আপনার কাছে দুটো অপশন রয়েছে, একটা নৌপথ আর একটা হচ্ছে স্থলপথ। নৌপথ, জলপথ কিংবা স্থলপথ যেটাতেই যেতে চান না কেন আপনি রাঙামাটিকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন। বাট কিছু কিছু জায়গা রয়েছে যেটা দেখার জন্য আপনাকে শুধুমাত্র নৌপথই বেছে নিতে হবে। যেমন শুভলং ঝর্ণা, এটাতে কিন্তু আপনি গাড়ি, বাইক বা সিএনজি কোনোটাতেই যেতে পারবেন না। এই দৃশ্য দেখার জন্য, এই ঝর্ণাকে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে নৌকা ট্রলারের করেই যেতে হবে। আমরা যখন গাড়িতে বসে রয়েছি তখন ভোর 6:30 বাজে। এত ভোরবেলাও শান্ত সকাল, নির্ঝুম প্রকৃতির মাঝে পাহাড়িরা কিন্তু উঠে গিয়েছে তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য। সেই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পাহাড়ের বুকে তারা কিন্তু তাদের দৈনন্দিন কাজকর্ম শুরু করে দিয়েছেন। দেখছি খাবারও সংগ্রহ করছেন। আর এই তো সুন্দর শান্ত সকাল, কি সুন্দর মিষ্টি একটা রোদ, আর কি সুন্দর চোখ জুড়ানো কাপ্তাই লেকের সবুজ সমারোহ, নীল জলরাশি, একেবারে যেন মনটা জুড়িয়ে গেল সত্যি। আর এই জায়গাটাতেই আমাদের ছিল লাস্ট গন্তব্যস্থল। এটা দোয়েল চত্বরের এখানেই আমরা নেমেছি। আর এখন একটু রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করে দেন আমরা
প্রকৃতির মাঝে সারাদিন যাযাবরের মতো নৌকায় করে ঘুরে বেড়াবো। যেহেতু ট্যুর গ্রুপের সাথে আমরা অ্যাড হয়েছি, খাবার দাবারের ব্যবস্থা সব কিছুই ছিল তাদের মাথা ব্যথা, আমরা শুধু খেয়েছি, বিন্দাস ঘুরেছি। তো চলুন খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব ট্রলারের দিকে। তো ট্রলার তো ওনারাই ভাড়া করেছেন। আর তো এগুলো হচ্ছে যে প্রত্যেকটা ঘাটের মধ্যেই খুব সুন্দর করে ছোট নৌকা, বড় নৌকা, ট্রলার, তারপর হচ্ছে এগুলো কিন্তু ওখানে থাকে। যারা পার্সোনালি বা ছোট ফ্যামিলি নিয়ে যান তো এককভাবে ভাড়া করতে পারেন, আর যারা অনেকজন মিলে যান কোনো অফিস থেকে বা ট্যুর থেকে, তারা এই যে বড় বড় ট্রলারগুলো ভাড়া করতে পারেন। তো যাই হোক, আমাদের ভাইয়ারা হচ্ছে বড় একটা ট্রলার ভাড়া করে নিয়েছেন আর সবাই মিলে এই তো উঠে গিয়েছি। আর বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে চললাম কাপ্তাই লেকের জলরাশির বুকে নৌকায় চড়ে। পুরোটা দিন আপনাদের সাথে নিয়ে ঘুরবো, নিজের সৌন্দর্যগুলো উপভোগ করব, আর আপনাদের জন্য কিছু কিছু ফুটেজ শেয়ার করব। ট্রলার এগিয়ে চলছে আমাদের প্রথম দর্শনীয় স্পটের দিকে। আজকে প্রথমে আমাদের যে জায়গাটা রয়েছে দেখার জন্য সেটা হচ্ছে আদিবাসী গ্রাম আর বৌদ্ধ মন্দির, দুটো তো পাশাপাশি, সেজন্য একসাথেই দুটো দেখা হয়ে যাবে, তাই এটাকে প্রথমেই আমাদের রাখা হয়েছে। শান্ত জলরাশিতে নৌকা তো এগিয়ে চলছেই, আর সবাই নিজের ইচ্ছে মতো নিজের স্টাইলে প্রকৃতিকে সাথে নিয়ে খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করছেন, ভিডিও করছেন, যেন পরবর্তী ক্লান্ত কোনো সময় আবার গ্যালারিতে গিয়ে চোখ জুড়িয়ে নিতে পারে, আবার হয়তো বা নেক্সট কোনো ভ্রমণের লিস্ট করে ফেলতে পারে। কাপ্তাই লেকে ভাসতে ভাসতে কাপ্তাই লেক সম্পর্কে ছোট্ট একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। কাপ্তাই লেক বা হ্রদ বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ, যা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। এটি মূলত কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে তৈরি হয়। জলবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বর্তমানে এই কাপ্তাই লেক মৎস্য চাষ, পর্যটন, নৌবিহার এবং বন্যা নিয়ন্ত্রণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার পাশাপাশি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় হয়েছে। পাহাড় ও জলের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার জন্য সারাদিন স্পিড বোট বা নৌকায় কিংবা ট্রলারে করে ঘোরার অনেক সুযোগ রয়েছে। দুপাশে পাহাড়ের সারি, মাঝখানে সুন্দর এমন লেক, সেই সাথে রয়েছে ঝুলন্ত ব্রিজ, সুবলং ঝর্ণা ও পলয়েল পার্কের মতো অন্যান্য দর্শনীয় স্থান। আরও রয়েছে কাইকিং করার মজার মজার সুযোগ। তো যার জন্যই কিন্তু একে বলা হয় নৈসর্গিক সৌন্দর্যে ভরা রাঙামাটি। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে, এসেছি আদিবাসী গ্রাম বা মেলায়। তো এখানে আদিবাসীরা তাদের নিজস্ব হাতের বুনন কাপড়, তাদের যে সংস্কৃতি রয়েছে সেগুলো সুন্দর করে তুলে ধরছেন পর্যটকদের মাঝে, আর এসব বিক্রি করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করা হয় অনেকটাই। তো এখানে আবার কিছু পাহাড়ি ফল সেগুলোও পাওয়া যাচ্ছে, কলা, জাম্বুরা, ডাব সব কিছুই পাহাড়ি, স্পেশালি হচ্ছে পাহাড়ি আনারস। তো সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো, আদিবাসী গ্রাম বা মেলার দিকে আনারস না খেয়ে আরেকটা খুব ভালো জায়গা রয়েছে, দাম তুলনামূলক কম, সেখানে গিয়ে আপনারা আনারস খেতে পারেন। তো ও জায়গায় গিয়ে আমি বলে দেবো যে কোথায় আপনারা কম দামে আনারস বেশি বেশি করে খেতে পারবেন, কারণ এখানকার আনারসগুলো কিন্তু বেশ মিষ্টি, একাই কমপক্ষে 3-4টা খেয়ে ফেলা যায়। তো বাজার ঘুরে তারপরে চলে গেলাম একটু তো মন্দির দেখতে, বৌদ্ধ মন্দির, যেটা হচ্ছে এখানকার আদিবাসীদের উপজাতিদের বিশেষ শান্তিপ্রিয় একটা ধর্ম উপাসনালয়। তো এই তো এটাকে বলা হয় গোল্ডেন স্ট্যাচু। তো এখানে বেশিক্ষণ আর স্টে করিনি আমি। তো এখান থেকে আসলে পুরো লেক ভিউটা অনেক সুন্দর দেখা যায়, সেজন্যই মূলত ওঠা।
এটুকুই ছিল এখানকার আমাদের স্টে করার সময়। তবে মেলায় বা আদিবাসী গ্রামের যে জিনিসগুলো সেগুলোই অনেকক্ষণ সময় নিয়ে দেখছিলাম, যেহেতু আমাদের জন্য নির্ধারিত কিছু সময় ছিল। এই যে পাহাড় বেয়ে বেয়ে ওঠা, এটা আমার জন্য কিন্তু খুব মজার ছিল। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি আবার হিসাবে খুব পটু। তবে আপনাদের ভাইয়া আর আমার আম্মা আর ছোটো দেবর তো গিয়েছিল, আম্মাতে পারেনি, নিচেই বাজারে ওখানে রয়েছেন। আমরা দুজনে মিলে উঠে আবার একটু মজা করে নামছিলাম। আপনাদের ভাইয়া একটু বেশ ক্লান্ত হয়ে গিয়েছে, তবে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। উপরে অনেক উপরে আমি, আর নিচে বিশাল জলরাশি, বেশ ভালোই মজা করেছি। আমরা এখন চলছি দ্বিতীয় স্থান দেখার জন্য, সেটা হচ্ছে বড় সুবলং ঝর্ণা। আমরা যেহেতু বর্ষার মৌসুমে গিয়েছি, আশা করি ফুললি পানি দেখা মিলবে, ঝর্ণার পানি। তো বড় সুবলং ঝর্ণায় যাওয়ার পথে ছোট বড় অনেকগুলো ঝর্ণার কিন্তু দেখতে পাওয়া যায়। তো প্রতিটি ঝর্ণায় দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, কারণ পাহাড়ের গা বেয়ে পানি পড়ার এই দৃশ্যটা সত্যিই খুব মনোমুগ্ধকর। সবুজ সবুজ পাহাড় এত বড় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পানির মাঝ দিয়ে, মনে হচ্ছে যেন যদি ওই চূড়াটায় যেতে পারতাম হয়তো বা ভালো লাগতো। বাট তাকাতেই কিন্তু বেশ ভয়ও লাগছে। উপরে নীলাভাব আকাশ, সাদা মেঘের টুকরো, নিচে পুরো সবুজ, কোনো ঘরবাড়ি কিন্তু দেখা যাচ্ছে না খুব বেশি একটাও। মাঝে মাঝে অল্প একটু নৌকাগুলো ট্রলারগুলো এগুলোই। তবে হ্যাঁ, বরগুনা উপজেলাটা বেশ ভালোভাবে দেখতে পেলাম। তবে আমি যেহেতু একজন হেলথ কেয়ার পারসন, খুব বেশি তাদের জন্য কষ্ট হচ্ছিল যে এই যে চতুর্পাশে পানি, এখানে একটা ছোট্ট দ্বীপে এরা বাস করছে। কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যাওয়ার আগে তারা যে ন্যূনতম একটা সেবা নেবে, তার কিন্তু সুযোগ তারা পায় না। এটার জন্য বেশ মন খারাপ লাগছিল, সাথে সাথেই কেন জানি এটা মনের মধ্যে চলে আসলো। তো যাই হোক, এত ভালো জায়গার মধ্যে মন খারাপের কোনো জায়গা নেই। তো চলে এসেছি আমরা সুবলং ঝর্ণার কাছে। আর এটা কিন্তু বর্ষার মৌসুমেই শুধু সুবলং ঝর্ণার পানিটা আপনারা দেখতে পাবেন। যদি শীতের সময় বা খরা মৌসুমে আসেন, শুধু এই এরিয়া দেখতে পারবেন, বাট এত সুন্দর ঝর্ণাটাকে আর দেখতে পাওয়া যাবে না। তবে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে বর্ষায় আসতে হবে। আর যদি ঝর্ণার শীতল পানিতে আপনি নিজের দেহকে একটু ভিজিয়ে নিতে চান, তাহলে তো নামতেই হবে। তবে ঝর্ণা বা সুইমিং পুল আমি পার্সোনালি নামতে বেশি পছন্দ করি না, অনেক মানুষের গ্যাদারিং থাকে। তবে এত সুন্দর পানি পড়ছিল, আজকে নিজেকে সামলাতে পারিনি। দ্যাটস ওয়াই আমি ঝর্ণার পানিতে অলরেডি নেমে গিয়েছি। আর এই যে দেখছেন, আমি সবসময় সবাইকে বলি কখনো ঝর্ণার পানিতে উঠবা না, মানে আমার ফ্যামিলি মেম্বারদের যে উপরে যে ঝর্ণার স্টেপগুলো থাকে। কিন্তু আজকেই আমি উঠে গিয়েছি, তা আমার হাজব্যান্ডকে নিয়ে অনেকটা উপরেই উঠে গিয়েছিলাম, বেশ এনজয় করেছি। একবারে ওই যে দ্বিতীয় যে লোকগুলো আছে সেটার উপরে পর্যন্ত আমি উঠে গিয়েছিলাম, বেশ ভালো করে মজা করেছি, অনেক অনেক বেশি এনজয় করেছি। আদিবাসী গ্রাম, বৌদ্ধ মন্দির দেখার জন্য কোনো টিকিটের মূল্য দিতে হয় না। বাট সুবলং ঝর্ণা দেখার জন্য বড় সুবলং ঝর্ণায় গিয়েছি আমরা, সেখানে জনপ্রতি 20 টাকা এন্ট্রি ফি নেয়। তো এটার মূল্য তোলার জন্য অবশ্যই এই সময়টা, মানে বর্ষা সিজনটা বেশ ভালো। তো সুবলং ঝর্ণায় নিজেরা গোসল করে ক্লান্ত হয়ে আবার চলছি যাযাবরের মতো কাপ্তাই লেকের বুকে ভাসতে ভাসতে। এর পরের গন্তব্যস্থল হচ্ছে দুপুরের আমরা লাঞ্চ করব, দেন আরও যে আমাদের স্পটগুলো রয়েছে সেগুলোই দেখব। যত দুপুর গড়াচ্ছে মনে হচ্ছে কাপ্তাই লেকের সৌন্দর্য ততই বৃদ্ধি পাচ্ছে। উপরের এত সুন্দর আকাশ, সাদা মেঘের টুকরো, নিচে জলরাশি, উঁচু পাহাড়, সবুজের সমারোহ, মানে চোখ ধাঁধানো একরকম সৌন্দর্য। জাস্ট খালি দেখে থাকতেই মন চায়। মাঝে মাঝে মনে হচ্ছে যে ছবি তোলা বন্ধ, জাস্ট খালি ছবি, মানে চোখ দিয়ে ছবির মতো দেখতে থাকি। তো এই তো আমরা কিন্তু চলে এসেছি টঙের দোকানে ঢং করে খাওয়ার জন্য। আমি টঙের দোকান দেখলে এই কথাটা বলে থাকি। চতুর্পাশেই জলরাশি, মাঝখানে একটা দ্বীপ, সেখানেই রয়েছে একটা রেস্টুরেন্ট। এরকম কিন্তু অসংখ্য ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে। এখানে গিয়ে
তারপর যে যার মতো করে এখানে গ্রুপ ওয়াইজও খাওয়া যায়, সিঙ্গেলও খাওয়া হয়। তবে লোকজন বেশি থাকলে আগে থেকে একটু সময় নিয়ে আর কি 2-1 ঘন্টার মতো সময় লাগে। আমাদের আগে যেমন 2 ব্যাচ খেতে বসেছে, যার জন্য প্রায় 40 মিনিটের মতো সময় আমাদের ওয়েট করতে হয়েছে। তো এর মাঝে এই জায়গায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর এরপরেই খাবার খেয়েছি। তবে খাবারটার মধ্যে যে কাচকি মাছের একটা ভর্তা দেয়, ওটা বেশ মজাদার ছিল। আর ব্যাম্বু চিকেন, সেটা মোটেও ভালো ছিল না টেস্ট। আর স্পেশালি এখানকার ডাল ছিল মুখে লেগে থাকার মতো টেস্টটা। তো ডালটা খুব ভালোভাবে খেয়েছি। আদার্স তেমন একটা ভালো ছিল না দুপুরের লাঞ্চটা। মজাদার পাহাড়ি চালের ডাল ভাত খেয়ে তারপর চলে যাচ্ছি তৃতীয় গন্তব্যস্থল ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। বাট আমরা দুর্ভাগ্যবশত ঝুলন্ত ব্রিজে স্পর্শ করতে পারিনি, কারণ ঝুলন্ত ব্রিজ এখন ডুবন্ত ব্রিজ। ভাবা যায় 335 ফুট উঁচু ব্রিজটা পানিতে তলিয়ে গেছে। তো পাশেই রয়েছিল পাহাড়ি বাজার আরেকটা। এখানকার পাহাড়ি আনারস খেতে অসম্ভব মজা, কারণ এখানকার রাস্তা দিয়ে যেতেই যে পাহাড়ের আনারস একটা স্মেল পুরো এরিয়াটা মোমো করছিল। আর এখানে দাম তুলনামূলক ওই যে আদিবাসী গ্রাম বা বাজার রয়েছে তার থেকে অর্ধেক, কারণ ওখানকার 20 টাকার আনারস এখানে 10 টাকা, এখানে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত ছিলে নিলে। আর যদি আপনি মানে গোটা আনারস বাসায় নিয়ে আসেন তাহলে হচ্ছে 20 টাকা 15 টাকা এরকম ছিল। তো যা হোক, বেশিক্ষণ ওখানে না থেকে কিছু কেনাকাটা করে পাহাড়ি কিছু ড্রেস নিয়ে তারপর আবার চলে এসেছি আমরা পলয়েল পার্কের দিকে। এটাই ছিল আমাদের লাস্ট স্পট। তো এখানে লাভলক পয়েন্ট, এটার নাকি মর্মান্তিক কাহিনী রয়েছে। আমি ডিটেলসটা জানি না, বেশ গ্যাদারিং ছিল, বেশিক্ষণ স্টে করিনি। ওই যে ওখানে আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে পাইনি, এখানে কিন্তু একটা কৃত্রিম ঝুলন্ত ব্রিজ রয়েছে, বেশ দুলছিল। আর পলয়েল পার্কটাও অনেক সুন্দর। এখানকার যে উপরে সিটিং এরিয়া রয়েছে, এখানে বসে হিমেল হাওয়ার মতো ঠান্ডা হাওয়া লাগছিল গায়ের মধ্যে, খুব শান্তি পাচ্ছিলাম। এখানে রয়েছে পিকচার ভিউ পয়েন্টটাও অনেক সুন্দর, বাট অনেক লোকজন, যেহেতু এটা হলিডে ছিল। তো ওভারঅল কিন্তু খুব ভালো সময় এখানেও কাটিয়েছি। আর এখান থেকেই আমরা যাব শহীদ মিনারের দিকে। রাত 8টার দিকে আমাদের গাড়ি, যেহেতু আমরা ট্যুর গ্রুপের মধ্যে, তো তাদের নির্ধারিত সময় দেওয়ার মাঝেই সব কিছু আমাদের করতে হয়। তবে খারাপ ছিল না, সারাদিন যে সময়গুলো স্পট ওয়াইজ দিয়েছে খুব ভালোই লেগেছে। আর আমাদের জন্য বিশেষ করে খুব ভালো হয়েছে যে কোনো গাইডের প্যারা নেই, খাবার দাবারের কোনো প্যারা নেই, তারা যা মানে অ্যারেঞ্জ করেছে মাশাআল্লাহ খুব ভালোই ছিল। থ্যাঙ্কস ট্যুর গ্রুপকে। তো এই তো সন্ধ্যা হচ্ছে, আর কৃত্রিম লেকের সৌন্দর্য কিন্তু তার রূপের পরিবর্তন নিয়ে আসতেছে। অনেক দিন পর রেইনবো দেখলাম, খুব ভালো লাগলো। তারপর যে ভিউ পয়েন্টে গিয়ে ছবি তোলা, সেখানের একটু সিটিং এরিয়ায় বসে নিজের পা ভেজানো, বেশ মানে আনন্দময় একটা বিকেল ছিল। তো এই ছিল আমাদের রাঙ্গামাটি ভ্রমণের পুরো একটা দিন, শর্টকাটভাবেই। তবে বেশ ভালোই আনন্দ করেছি সবাই মিলে, পরিবারকে নিয়ে এমন একটা দিন কিন্তু কাটানোই যায়। তো আপনারা চাইলেও এরকম ট্যুর গ্রুপের সাথে যেতে পারেন। আর একা একা গেলে একটা রিস্ক থাকে কি, যে ট্রলারে যাওয়া, যদিও ট্রলার ঘাটে গেলে সবার সাথে শেয়ার করে যাওয়া যায়, অনেক লোক সিঙ্গেল আসে ওভাবে, বাট ট্যুর গ্রুপের সাথে একটা দায়বদ্ধতা তাদের থেকেই যায়। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে এটাই বেটার অপশন। তো এই তো সন্ধ্যা অলরেডি হয়ে গিয়েছে, উপরে চাঁদের আলো, নিচে হচ্ছে শান্ত জলরাশি, পাহাড়গুলো আর দেখা যাচ্ছে না। তো তারপরেও তাকিয়ে থাকতে, পলয়েলের সিটিং এরিয়া থেকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে। এটাই ছিল আমাদের একদিনের রাঙ্গামাটি ভ্রমণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।